রাজ্য বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন হলো, সেখানে একাধিক দেখছি আমরা শিল্পের কথা এবং উন্নয়নের কথাও আমরা দেখছি, যেটা এতদিন পর্যন্ত 15 বছর ধরে বাংলা কখনো এরকম বাজেট অধিবেশনে কখনো শিল্প নিয়ে কথা বলেনি। এইভাবে নতুন ভাবে কি গড়ে উঠবে বাংলা, কি বলবেন এই বাজেট? দেখুন, এটা প্রথম কথা, এটা রাজ্য বিজেপির ব্যাপার নয়, জনসাধারণের বাজেট। এবং মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে। সরকারে জনাদেশে মানুষ প্রবল মানে জনসমর্থন নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তো সেখানে রাজ্য বিজেপি নয়, এটা রাজ্য সরকারের বাজেট। এক, 2 নম্বর, যে বাজেট হয়েছে, যা বাজেট হয়েছে, আপনারা বিগত দিনে দেখেছেন যে শিল্প বান্ধব সরকার। আমাদের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে শিল্পপতিদের এই কনফিডেন্সটা দেওয়া খুব দরকার ছিল যে তারা এখানে শিল্প করতে আসতে পারে। এবং তার পরিপ্রেক্ষিতে কোনো রকম কোনো হুলিগানিজম, কোনো রকম কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, কোনো রকম কোনো ওই ইউনিয়নের প্রবল চাপ, মালিক পক্ষকে মানে অতিষ্ঠ করে দেওয়া, এই জিনিসটা চলবে না, এই জিনিসটা বরদাস্ত করা হবে না। সেটা শিল্পপতিদেরকে আমরা এই সরকারের তরফ থেকে সেই বার্তা দিয়েছি। এবং রাজ্য যখন একটা শিল্পবান্ধব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং রাজ্য যখন প্রবল আনএমপ্লয়মেন্ট এর দিকে ভুগছে, মানে যাদের বয়স ধরুন 21 থেকে 40 বছর, এই সময়কালটা যাদের বয়স, তাদের একটা বেরোজগারি, এবং তাদেরকে পূর্বতন সরকার যে ভাতার বিনিময়ে জীবিত রাখা, এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর যে কথা চপ শিল্প, একটা মুখ্যমন্ত্রীর ভাষা কখনো এটা হতে পারে না যে রাজ্যে চপ শিল্প বা টেবিল টুল নিয়ে বসে চপ শিল্প, মানে উনি প্রমাণ করে দিচ্ছেন যে ওনার সরকার কতটা শিল্প বান্ধব বা শিল্প আনতে অক্ষম। তার জন্য ভাতা দেওয়া, তার জন্য এই চপ শিল্পের মানে পরামর্শ দেওয়া, এটা একটা মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না। তার ভিত্তিতে তার বিপরীতে গিয়ে নতুন সরকার যখন এসছে, আপনারা জানেন যে বা যদি না জানেন আমি জানিয়ে রাখি, আপনাদের পরবর্তী সপ্তাহে আমুলের ডেয়ারি ফার্ম উদ্বোধন হবে হাওড়াতে, যেটার ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই থাকবেন, প্লাস কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি নিজেও থাকবেন। তার পরবর্তীতে অলরেডি গুগলের জন্য, গুগলের আইটি হাব, যেটা গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি, গুগলের আইটি হাব করা হচ্ছে রাজারহাটে, যেখানে সরকারের ল্যান্ড ব্যাংক আছে। সেই ল্যান্ড ব্যাংকের জমিতে কেন্দ্র করে এবং সেই জমিতে কেন্দ্র করে যখন শিল্প হবে, সেই শিল্পের জন্য কাঁচামাল প্রয়োজন এবং কাঁচামালটা নেওয়া হবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। নট অনলি ফর দ্যাট, কিছু শ্রমিক যারা থাকবে, যারা অপারেটর থাকবে, যারা আপনার সুপারভাইজার থাকবে, তারা প্রত্যেকেই আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের লোক। তো তাদের একটা বিপুল শিল্প, তাদের একটা বিপুল পরিসরে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা এবং সমাজে শিল্পের ভিত্তিতে, শিল্পের ফলে মানুষের যে রোজগার, রুজি রুটির যে একটা জায়গা, এমপ্লয়মেন্টের যে জায়গা, সেটা করে দেওয়ার একটা প্রয়াস নেওয়া হচ্ছে। আপনারা দেখলেন আজকে বাজেটে মহিলাদের জন্য 33% অ্যালট করা হয়েছে সংরক্ষণ, প্লাস আপনার যেটা করা হয়েছে, যেটা আপনার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে যেটা মহিলাদের জন্য আলাদা দুটো ফোর্স বা আলাদা দুটো বাহিনী ডেপ্লয়মেন্ট বা তাদের ট্রেন করা হবে, এই জিনিসটা কিন্তু আগে ছিল না। এটা মহিলা সুরক্ষা বা নারী সুরক্ষার জন্য। আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে, আপনি নিজেও একজন সাংবাদিক, আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে কর্মরতা, আপনাদের প্রোটেকশনের জন্য, যেটা বিগত সরকার ভরসা দিতে পারেনি, এই যে বিভিন্ন আইটি সেক্টরে যে সমস্ত মেয়েরা যারা তাদের সংসার চালানোর জন্য তারা দিন রাত কাজ করে এবং রাতেও জেগেও কাজ করে, যখন আমরা রাতে ঘুমোই, কিন্তু তারা যখন বাড়ি ফেরে তাদের সেই নিরাপত্তাটা দেওয়াতে ব্যর্থ ছিল তৎকালীন প্রশাসন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে মহিলা পুলিশ এবং কমব্যাক ফোর্স সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এবং আগে থেকেই এই কাজটা শুরু হয়ে গেছিল। আপনারা পেট্রোলিং মহিলা পুলিশ তাদের অ্যাক্টিভা নিয়ে বা তাদের স্কুটি নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শপিং মল, বিভিন্ন আইটি সেক্টরে তাদের ভিজিট করা, এবং যেখানে শুধু যদি কোনো মহিলা একা বসে থাকছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা খুব প্রয়োজন, মহিলারা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন
এবং মহিলাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা সরকার নিচ্ছে, এবং যে সমস্ত পকেটে ধরুন রাত্রিবেলা গাড়ি নিয়ে পেট্রোলিং করা সম্ভব হচ্ছে না, সেখানে গাড়িকে রেখে বাইকে করে পেট্রোলিং হবে, এবং গাড়ি সেখানে ভ্যান, পিসিআর ভ্যান মেন রাস্তায় থাকবে, এরকম পরিকল্পনাও করা হয়েছে এবং এরকম ভাবেও কাজ চলছে। এবং প্রত্যেকটা থানার আন্ডারে সেন্ট্রাল ফোর্স অলরেডি আছে থানার নিয়ন্ত্রণে। রাতে যে কটা জায়গায় নাকা চেকিং হয় সেখানে সেন্ট্রাল ফোর্স থাকে, এবং সেখানে তাদেরকে কমপ্লিট অথরিটি দেওয়া হয়েছে। তো এই যে নারী নিরাপত্তা বা যাত্রী মানে মানুষের নিরাপত্তা এই সরকার সুনিশ্চিতভাবে করছে, এবং আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে যে ভাতা দেওয়ার ব্যাপারটা ছিল, সেই ভাতা দিয়ে আগের সরকার যেটা দেখানোর চেষ্টা করেছিল যে আমি ভাতা দিচ্ছি মানে আমি বিরাট কিছু করে ফেলছি, অ্যাকচুয়ালি ভাতা দেওয়াটা আমার শিল্প আনার অক্ষমতা। তো সেটার জন্য এই সরকারের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে বাজেটে যে যারা গ্র্যাজুয়েশন আছে তাদেরকে 3,000 করে, এবং যারা গ্র্যাজুয়েশন নয় আন্ডার গ্র্যাজুয়েট তাদেরকে 1,500 করে দেওয়া হবে, যেটা যতদিন কর্মসংস্থান তার না হচ্ছে। এবং 1,00,000 নিয়োগ হচ্ছে শূন্য পদে। শিক্ষক ক্ষেত্রে 50,000 নিয়োগ হচ্ছে, আজকে যে বাজেট হয়েছে 50,000 নিয়োগ হয়েছে, প্লাস 20,000 পুলিশে নিয়োগ হচ্ছে। এবং যারা আশা কর্মীদেরও বেতন বৃদ্ধি হচ্ছে, সাম্মানিক বৃদ্ধি, এবং যারা সিভিক পুলিশ বা গ্রিন পুলিশ তাদের মাসিক 2,000 ভাতা বৃদ্ধি হচ্ছে, যেটা বিগত সরকারের আমলে ছিল না, এই সরকারের আমলে হচ্ছে বা হতে চলেছে। এই সরকারের এই বাজেট কার্যকর হচ্ছে অক্টোবর থেকে, এবং এটা শুধু 8 মাসের জন্য, মানে আপনার 1 বছর পরে আবার বাজেট হবে। তো এই বাজেটটা শুধু 5 বছরের জন্য নয়, প্রত্যেক বছরে আর্থিক কিছু প্রকল্প নেওয়া হবে, এবং তার মধ্যে শিল্পায়ন হচ্ছে, শিল্পে কর্মসংস্থান হবে, এবং তাকে কেন্দ্র করে অসংগঠিত ক্ষেত্রে অনেক কর্মসংস্থান। একটা শিল্প যখন হয় সেখানে তার লজিস্টিক দরকার, তার ফুডের দরকার, তার থাকা ব্যবস্থার বা থাকার খাওয়ার ব্যবস্থা দরকার, সেখানে মেস, এবং আরো ডিরেক্টলি ইনডিরেক্টলি আরো শিল্প গড়ে উঠবে। এই এখানে একটা প্রশ্ন, আগের সরকার তো প্রচুর ঋণ করে গেছে, আমরা সেটাই অগ্নিমিত্রা পল বললেন যে আগের সরকার যা ঋণ করে গেছে সেটা মানে 800 মানে 8,00,000 কোটি টাকার দেনা, হ্যাঁ, এবং এই 8,00,000 কোটি টাকার দেনা থাকা সত্ত্বেও এমএলএ এবং আমাদের মতো আধিকারিকদের মাইনে বা ভাতা সাম্মানিক কমিয়ে এমএলএদের ল্যান্ড ফান্ডে যেটা উন্নয়নমূলক কাজে ব্যবহার হয় সেটা 70 লাখ থেকে 1 কোটি টাকা করা হয়েছে। কারণ উন্নয়নটা সার্বিকভাবে দরকার, এবং উন্নয়নটা খুব ভালোভাবে দরকার বলেই সেই এমএলএদের ল্যান্ড ফান্ডের টাকাটা বাড়ানো হয়েছে, কিন্তু সাম্মানিকটা কমানো হয়েছে। মানে ম্যাক্সিমাম যে আপনার ইকোনমি সেটা মোবিলাইজেশন হচ্ছে ফর দ্য পিপল, মানুষের উন্নয়নের স্বার্থে। তো যেটা কিনা আগের সরকার করেনি। আগের মুখ্যমন্ত্রীর মাইনে একরকম ছিল, বর্তমানে মুখ্যমন্ত্রী তার নিজের মাইনেই কমিয়ে দিয়েছে। শুধু মুখ্যমন্ত্রী নয়, তাদের মন্ত্রীদের, তাদের এমএলএদের ভাতা কমানো হয়েছে, এবং আধিকারিকদের ভাতাও কমানো হয়েছে, কিন্তু বাড়ানো হয়েছে আর্থিক উন্নয়ন, যাতে তাদের মানে তাদের কনস্টিটিউশনে উন্নয়ন করা হয়। এবং পুলিশ ক্ষেত্রে মানে স্বরাষ্ট্র ক্ষেত্রে আধুনিকীকরণ করা হয়েছে। দুটো জেলা, আপনারা 2 থেকে 3টে জেলা জানেন, যেটা হচ্ছে আপনার রঘুনাথগঞ্জ, কাঁথিকে পুলিশ ডিস্ট্রিক্ট করা হয়েছে, রঘুনাথগঞ্জ আলাদা সাব ডিভিশন করা হচ্ছে, আরামবাগকে আলাদা সাব ডিভিশন করা হচ্ছে। এতে করে স্বরাষ্ট্র দপ্তর বা আইনি জুডিশিয়ারি সিস্টেম কাজে আলাদা গতি পাবে। এই গতিটা দরকার ছিল, যেটা সাধারণ মানুষের ভোগান্তি থেকে বাঁচাতে। আগের সরকার যে অর্থনৈতিক তছরূপ করেছিল, যে দুর্নীতি, যে কারাপশন করেছিল, সেখানে তো তারা শিল্প বা বাজেটে নতুন কিছু যোজনা সেসব কিছু করতে না, উল্টে মানুষকে বলতো চপ শিল্প করতে, ঘুগনি শিল্প করতে, যেটা আপনি এক্ষুনি আর কি বললেন। এই যে অর্থনৈতিক যে বিপর্যয় ঘটিয়ে রেখে গেছে সেটা মেকআপ করা সম্ভব? আপনাদের আমি দিয়ে দেবো, আপনাদের দেখাতে সুবিধা হবে। লাস্ট 25-26-এর বাজেটে মাননীয় শিল্পমন্ত্রী তৎকালীন চন্দ্রিমা ভট্টাচার্য 4,45,000 কোটি টাকা বলেছে রাজ্যে গৃহীত হয়েছে, বাজেটে বলেছে। কিন্তু আয় ব্যয়ের যে আর্থিক যেটা এক্সপেন্ডিচার, সেখানে 4,45,000 কোটি টাকার কোনো এন্ট্রি নেই। তার ভিত্তিতে অলরেডি আমাদের AG3 তদন্ত করেছে, ডিপার্টমেন্টাল এনকোয়ারিতে জিনিসটা আছে, এবং তার ভিত্তিতে আগামী সপ্তাহে বা বাজেটের পরে মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রীর নামে এফআইআরও হবে,
যে এই টাকাটা গেল কোথায়, এই টাকার হিসেব কোথায় গেল। 4,45,000 টাকা, নট এ ম্যাটার অফ জোক। তো সেই জায়গায় যদি আমি কোনো তাকে মানে এন্ট্রি দেখাই, তাহলে সেই এন্ট্রির এক্সাক্ট হিসেব দরকার হবে। সেই হিসেব এখন পর্যন্ত তারা দিতে পারেনি। যেখানে আপনাকে আমি আহ, দেখিয়ে দেবো, আপনাকে আপনার ফোনের মাধ্যমে পাঠিয়ে দেবো, সেটা আপনার সুবিধে হবে, আপনি দর্শকদেরও দেখাতে পারবেন। যে আয় ব্যয়ের হিসেব দেখিয়েছিল, যেটা আপনার আগামী ইয়েতে, সেটা 4,45,000 কোটি টাকা যে বাজেটে বলেছিল, যেটা 4,45,000 টাকা কোটি টাকা আমরা পেয়েছি, কিন্তু সেখানে সেটা সঙ্গতিপূর্ণ হয়নি। আমি দেখিয়ে দিতে পারি এবং আপনাদের দিয়ে দেবো, সেটা আমরা বুঝতে পারবেন। তো সেইখানে দাঁড়িয়ে এই সরকার যে কতটা দুর্নীতিপরায়ণ সরকার, সেটা আপনারা বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। 26-26-এ চন্দ্রিমা ভট্টাচার্য যেটা করেছিল, তার বাজেটের 4 নম্বর পাতাতে যদি আমি দেখি, পরিষ্কার এখানে লেখা আছে যে যা দ্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা BGBS ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট সামিট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন হেল্ড অন February 5-6-2025 in Kolkata. Investment proposals worth ₹4,40,595 crore বা CR has been received in the BGBS 2025. এখানে তার পরিষ্কার বক্তব্য, এটা যদি আমি দেখাতে পারি খুব ভালোভাবে, এই হচ্ছে তার প্রমাণ। কিন্তু এই পেজের এই বাজেট অধিবেশনের যদি আমি 17 নম্বর পেজে চলে যাই, একদম এই সরি 177 নম্বরে চলে যাই, এই 174, 75, হ্যাঁ 174, 75-এ যদি যাই, 25-26-এ কোনো 4,40,000-এর কোনো এন্ট্রি নেই, কোনো এন্ট্রি নেই। অথচ বাজেটে বলছে প্রপোজাল এই টাকাটা রিসিভ হচ্ছে, তাহলে এই টাকাটা তো আর কর্পূরের মতো উড়ে যাওয়ার কথা না, এখানে থাকার কথা, তাহলে এই টাকাটা গেল কোথায়? তো বর্তমান প্রিভিয়াস সরকার এরকম কাজ করেছে, অথচ রাজ্যকে 8,000 কোটি টাকা দেনার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। তো এই টাকাটা তো শোধ বর্তমান সরকারকে করতে হবে। এবং এই সরকারের এই যে টাকাগুলো পেয়েছে, সেই টাকাগুলো নয়ছয় হয়েছে, বিভিন্ন খাতে নয়ছয় হয়েছে, যার ভিত্তিতে বলা হয়েছে যে সিভিককে এবং গ্রিন পুলিশদেরকে যে মাইনেটা দেওয়া হয়, বিভিন্ন পৌরসভাকে হ্যান্ড ওভার করা দেয় হেড পিছু। এখানে দেখানো হয়েছে যে মানুষ, ধরুন একটা জায়গায় একটা পকেটে 174 জন সিভিক পুলিশ খাতায় কলমে দেখানো হয়েছে, কিন্তু মাঠে ময়দানে বা প্র্যাকটিক্যালি 74 জনই কাজ করছে। 100 জনের মাইনে নিচ্ছে পৌরসভা, আর সেখানকার ট্রাফিক গার্ডের ইনচার্জ যে আছে। এই দুর্নীতি হয়েছে রাজপুর সোনারপুর পৌরসভাতে, যার ভিত্তিতে এখানে ঠিক করা হয়েছে যে তাদের মাইনে দেওয়া হবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, তাদের অ্যাকাউন্টে ডিরেক্ট পৌঁছে যাবে এবং শীট পৌঁছে যাবে সমস্ত পৌরসভাতে, যে এত পার্সেন্টের মাইনে হয়ে গেছে, এই তার শীট তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, NEFT করে দেওয়া হয়েছে। তো একাধিক এরকম পৌরসভা, আমি রাজপুর সোনারপুর বলছি, বারুইপুর পৌরসভাতে হয়েছে, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তো হয়েছে। এই যে দুর্নীতিগুলো, এই দুর্নীতির অলরেডি ফাইল খোলা হয়েছে, এবং ফাইল খোলা হয়েছে বলে আপনারা দেখবেন রাজপুর সোনারপুর পৌরসভায় যখন আমি নিজে পাবলিক ইয়েতে দেওয়া হয়েছে, যেটা আপনার ডিপার্টমেন্টাল ইনকোয়ারিতে, সেখানে অলরেডি 3 জন কাউন্সিলর অ্যারেস্ট হয়ে গেছে এখন পর্যন্ত। তো সরকার কাজ করছে, দুর্নীতি যেখানে হবে সেখানে জিরো ডাউন হবে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি যেখানে হবে সেখানে জিরো ডাউন হবে। এটা এই সরকারের নীতি এবং এই স্বরাষ্ট্র দপ্তরের ক্লিয়ার ইনস্ট্রাকশন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা আমাদের স্বরাষ্ট্র দপ্তরের অফিসারদেরকে আমরা দিয়ে দিয়েছি, তারা সেইভাবে কাজ করছে। মমতা ব্যানার্জির ভাইপো, আরেক ভাইপো আবিশ ব্যানার্জি অভয়াকাণ্ডের সাথে জড়িত, এই নিয়ে কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির ভাইপো আবেশ ব্যানার্জি এই কাণ্ডের সাথে জড়িত, সেটা এখন ধরা পড়েছে বা এখন কথা উঠে আসছে। বিষয়টা বিচারাধীন এবং কোর্টের রায়ের ভিত্তিতে CBI তদন্ত করছে, এবং অভয়ার মা বাবার প্রবল সাহসের পরিচয় দিয়ে তারা আবার CBI-এর বিরুদ্ধে মামলা করেছিলেন, এবং তার ভিত্তিতে নতুন টিম ডিপ্লয়মেন্ট হয়েছে, তারা ইনভেস্টিগেশন করছে। সেখানে রাজ্য পুলিশের যেরকম আগে অসহযোগিতা ছিল, সেই অসহযোগিতাটা থাকছে না, রাজ্য পুলিশের সহযোগিতায় তারা করছে। যদি কোনো রকম ইনফরমেশন রাজ্য পুলিশের কাছে থাকে, রাজ্য পুলিশ সেটা কোঅপারেট করছে, বিগত দিনেও করেছে, আগামী দিনেও করবে। এবং সেখানে যে নাম উঠে আসবে, যেটা আগে যেরকম ছিল 2025-এ ডিসেম্বর পর্যন্ত, যেই জিনিসটা ছিল যে রাজ্যে ডাইরেক্ট কোনো কেন্দ্রের সংস্থা, গোয়েন্দাকারী সংস্থা ইন্টারভেন করতে পারবে না, যে নোটিফিকেশনটা দেওয়া ছিল ক্ষমতায় আসার পর, 4ঠা মের পর ক্ষমতায় আসার পর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের, উনি এই বেড়াজালটা বা এই যে এই নোটিফিকেশনটাকে ক্যান্সেল করা হয়, এবং সেখানে বলা হয় যদি মনে করে কেন্দ্র
কোনো তদন্ত করবে। আর্থিক দুর্নীতি হতে পারে, সেটা কোনো অস্বাভাবিক খুন বা অস্বাভাবিক কোনো ঘটনার ডাইরেক্ট কেন্দ্র ইন্টারভেন করতে পারে, সেক্ষেত্রে রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সেখানে যদি মনে করে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে করবে, সেটাও করতে পারে। তো এর থেকে বড় স্বচ্ছতার নিদর্শন কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী এরকম করেছে আমার জানা নেই। এই রাজ্যে এটা ঘটেছে। তো আরজি করের ক্ষেত্রে যেটা বলছেন, যে আরজি করে যে তদন্তের মতো চলছে, আমার মনে হয় তদন্ত এবার গতি পাচ্ছে, আসল সত্য উদ্ঘাটন হবে। কিন্তু হ্যাঁ, এটা বাস্তব, এভিডেন্স অনেকটাই ট্যাম্পার্ড, প্রায় 80% ট্যাম্পার্ড। কতটা সিবিআই এর টিম এখন বর্তমান যারা আছেন সেই ট্যাম্পার্ড এভিডেন্সের উপর বেস করে কতটা কাজ করতে পারবে, সেটা তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু সবাই জানে মেন মাথার নাম কে, মেন মাথাটা একটাই। ওই মাথাটাকে ধরলে সমস্ত দুর্নীতি, সমস্ত আনএক্সপেক্টেড যত ঘটনা, সমস্ত দুর্নীতির কিনারা ওই মাথাটাকে ধরা। আমাদের সেই মাথা ধরার কাজই চলছে। স্যার, আরেকটা যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো জড়িত বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন রাত জেগে মনিটরিং করে গেছিলেন, ফোনের পর ফোন করে গেছিলেন? অবশ্যই এত কিছু অবশ্যই ওনার বক্তব্যের মধ্যে উনি নিজেই আসলে কি বলুন তো, চোর চুরি করে, আবার চোর মাঝখানে বলেও দেয়। ও প্রকাশ্য জনসভায় ওই চোর মমতা পরিষ্কার বলেছিলেন যে আমি রাত 2টো পর্যন্ত বিনীত গোয়েলের সাথে বা বিনীতের সাথে কথা বলেছি, মানে কোট আনকোট। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই যে নাম্বারটা থেকে বিনীত গোয়েলের কাছে ফোন গেছে সেটা দুবাইয়ের নাম্বার ছিল। আমি খুব চ্যালেঞ্জ করে বলছি এবং আমি খুব দৃঢ়তার সাথে বলছি, যদি ক্ষমতা থাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ কোনো তাদের নেতাদের, আমার এই কথাটার ডিফর্ম করুক, আমি কোর্টে তার প্রমাণ দিয়ে দেব। সেই রাতে বিনীত গোয়েল, টালা থানার ওসি অভিজিৎ রায় না কি নাম, তার সাথে যে কথা হয়েছে, যেই নাম্বার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছে সেই নাম্বারটা ছিল দুবাইয়ের নাম্বার, এবং সেটা কল এসেছিল হোয়াটসঅ্যাপ কলে। আমি তাও বলে দিচ্ছি, আমাদের কাছে সেই তথ্য আছে, তার ভিত্তিতে আমি বলছি। এবং তার ভিত্তিতে যখন আমি বলছি, তখন সেটা এত মানে ডেডিকেটলি যখন আমি বলছি, আমার কাছে সেই তথ্য আছে, আমি তো বলছি, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, মমতা বা সহ তৃণমূল যদি হিম্মত থাকে আমার এগেনস্টে ডিফরমেশন করুক, কোর্টে আমি তার তথ্য দিয়ে দেব। আমাদের স্বরাষ্ট্র দপ্তরের কাছে সেই তথ্য আছে, তথ্য আরো বেরিয়ে আসবে। সবে তো আবেশ ব্যানার্জির নাম এসছে, ব্যানার্জি পরিবারের আরো অনেকে জড়িত আছে। আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলাটা, সেই মামলাটা ব্যানার্জি পরিবারের একাধিক ব্যক্তির টাকার লেনদেন এই জায়গায় গেছে, সন্দীপ ঘোষের টাকার লেনদেন হয়েছে, এবং এই ঘটনাটা অভয়া জানতে পেরেছিলেন, এবং অভয়া সেটা মানে এক্সপোজ করতে গেছিলেন, তার ভিত্তিতে তাকে অঝরে এই প্রাণটা দিতে হলো। খুব দুঃখজনক হলেও সত্যি, আমাদের রাজ্যে যে জঙ্গলরাজ চলেছে, সেই জঙ্গলরাজের অবসান মানুষ ঘটিয়েছে, এবং এই জঙ্গলরাজ কায়েমকারী যারা ছিলেন তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে, শাসন ক্ষমতা আইনের আওতায় এনে তাদেরকে সাজা দেওয়ার দায়িত্ব রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের। যদি মনে করেন আগামী দিনে শাহজাহান, আগামী দিনে জাহাঙ্গীর, আগামী দিনে এই সব্যসাচী আরেকটা হবে, তাহলে ভুল করছেন। তাদের মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র দপ্তরের থেকে পরিষ্কার বলা হচ্ছে, তাদের মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এই সরকার কোনো হুলিগানিজম, কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, কোনো করাপশন বরদাস্ত করবে না। এই যে আপনি বলছেন যে আপনি বললেন সঞ্জয় রায়কে বলির পাঠা করে আটকে দেওয়া হয়েছিল, যার দরুন সেই আন্দোলন বা সেই যে তদন্ত সেটা স্তীমিত হয়ে গিয়েছিল। আর সেখানে মমতা ব্যানার্জির একটা পাওয়ার ছিল বলে তিনি কোনো কিছু করেছিলেন। আজ যদি উনি না হাঁটতেন, তাহলে এই সঞ্জয় রায়ই তো হতো, আমরা তো আসলে জানতেই পারতাম। রাজ্য সরকারের তরফ থেকে সঞ্জয় রায়ের ফাঁসির ডিমান্ড করা হয়েছিল শিয়ালদা কোর্টে। সিবিআই এর তরফ থেকে রাজ্য সেইটা ফাঁসির বিরোধিতা করা হয়, কারণ সঞ্জয় রায় এমন একজন উইটনেস, সেই রাতে টোটাল ঘটনা জানে। তাকে ফাঁসি দেওয়া হলে সেই কেসটার অ্যাবর্শন করে দেওয়া হতো, তার ভিত্তিতে সিবিআই এর তরফ থেকে ফাঁসির দরকার ছিল না। সঞ্জয় রায় এটার উইটনেস একমাত্র। অবশ্যই সে কালপিটও বটে, কিন্তু সে মাস্টার মাইন্ড নয়। তাকে দিয়ে ঘটানো হয়েছে, সে সবটা জানে, কিন্তু সে মুখ খোলেনি। কোর্ট কক্ষে তার বক্তব্য, আমাকে এক আইপিএস চুপ থাকতে বলেছিল। ঘটনাচক্রে সেই আইপিএস কে গোটা পশ্চিমবঙ্গের কাছে মানে পশ্চিমবঙ্গ তার নাম জানে। তাকে 2 দিন আগে ডেকে পাঠানো হয়েছিল, সে যায়নি। সিবিআই জানে তাকে কিভাবে নিতে হয়।
সে যায়নি, তাকে একটা নোটিশ দেওয়া হয়েছিল, যায়নি। এরকম একাধিক লোক গেছে, আপনারা দেখেছেন যে তারা একটা নোটিশে যায়নি, দুটো নোটিশে যায়নি। তারপর তাদেরকে কিভাবে টানা হয়েছে সেটা আপনারা জানেন। আপনারা জানেন সন্দীপ ঘোষকে রাস্তা থেকে কিভাবে তুলে আনা হয়েছে, রাস্তা থেকে গাড়ি থামিয়ে কিভাবে অ্যারেস্ট করে তুলে আনা হয়েছে। এটাও সেভাবে হবে। সিবিআই তার ঠিক পথে এগোচ্ছে বলে আশা রাখি, কিন্তু এভিডেন্সটা অনেকটা ট্যাম্পার, হয়তো অনেকটা বেগ পেতে হতে পারে। সিবিআই এর আগেও তো তদন্ত করছিল, তখন যেন সত্যটা আনতে পারেনি জনসাধারণ। দেখুন, সেটা সিবিআই কেন আনতে পারেনি, কি কারণে আনতে পারেনি, ওই যে একটা কথা বললাম, তাদের কাছে একটা সীমাবদ্ধতা ছিল যে রাজ্যের অনুমতি সাপেক্ষে তাকে যেতে হবে, রাজ্য অনুমতি না দিলে সেটা যেতে পারবে না। সেই সীমাবদ্ধতার ক্ষেত্রে বেড়াজালে সিবিআই আটকে গেছিল আমার মনে হয়। তার ভিত্তিতে কিন্তু যখন এই বেড়াজালটা সরিয়ে দেওয়া হচ্ছে, এখন যে সিবিআই কাজ করছে, সিবিআই এর মুভমেন্ট দেখে মনে হচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে সত্যটা উদ্ঘাটন হবে, দেরি হলেও সত্যটা উদ্ঘাটন হবে। সীমা পাহুজা তিনি রীতিমতো কোর্টে আদালতে কাজ ছিলেন, এই যে ব্যাপারটা সীমা পাহুজার ব্যাপারটা সেই নিয়ে কি বলবেন? দেখুন, একটা কথা কি, কোনো অফিসার তার ব্যক্তিগতভাবে কি করবেন, এবং কোনো একটা অফিসার কেসের আইও তিনি তার পার্সোনাল অ্যাঙ্গেল থেকে কিভাবে কি করবেন, সেটা সম্পূর্ণটা তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত কেন? কারণ এক একটা ইনভেস্টিগেটিং অফিসারের এক একটা পদ্ধতিতে তারা ইনভেস্টিগেট করেন। এবার উনি কোন পদ্ধতিতে ইনভেস্টিগেট করেছেন বা কিভাবে করেছেন সেটা একমাত্র উনি জানেন, আর উনি যাকে তখন রিপোর্ট করেছেন তিনি জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোর্টে যখন মিসলিড যদি করে থাকে, সীমা পাহুজা যদি দোষী হয়, তাহলে সীমা পাহুজার নামে অবশ্যই তাদের কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা ছেড়ে দিন, জুডিশিয়ারি সিস্টেম স্টেপ নেবে। কারণ যাদের হাতে ল অ্যান্ড অর্ডার তারা আইনের বাইরে নয়, এবং ল অ্যান্ড অর্ডার যারা মেনটেন করে তাদের আইনটাকেও তাদের মেনটেন করতে হয়। আমরা সবাই আইনের আওতায়। তো আইন বহির্ভূত কাজ করলে আইনের আওতায় এনে সাজা দেওয়ার কাজটাও কিন্তু আইনের তরফ থেকেই করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাডাম সীমা পাহুজা উনি কি করেছেন, কিভাবে এনকোয়ারি করেছেন, ওনার বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি উনি ঠিকঠাক তদন্ত না করেন, তাহলে তার ভিত্তিতে আইনের পথে চলবে, আইনের পথে যা হবে, যদি আইন মনে করে যে দোষী, তাহলে সে দোষী হবে। এক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায়েরও জেল যাওয়ার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? অভিষেককে দিয়ে শুরু হয়েছে দুর্নীতিটা, আর অভিষেককে দিয়ে চার্জ করা শুরু হয়েছে, শেষটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা, তার আগে তার ভাইপোর জেল যাত্রা হবে। অসংখ্য ধন্যবাদ।